নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ভালো রাখার জন্য তারা কি করবে, আর গর্ভাবস্থায় কোন কোন বিষয়গুলো থেকে তারা সতর্ক হবে, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়। নমস্কার স্যার। নমস্কার। হেলথে স্বাগত জানাই। স্যার, আজকের আমাদের এপিসোডের যেটা বিষয় যে গর্ভবতী মায়েরা নিজেদের খেয়াল কিভাবে রাখবেন, কোন কোন বিষয় নিয়ে সতর্ক হবেন, সেই বিষয়টা নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যদি একটু পরামর্শ। খুব ভালো, একদম আমার হৃদয়ের একটা আলোচনা, কারণ সারাটা জীবন কাটিয়েছি তো এই নিয়ে, মা আর শিশু নিয়ে সারাটা জীবন। অনেক বছর হলো জানেন, 55 বছর, অনেক দিন, 5 দশকেরও বেশি। হ্যাঁ, সেই জন্যে মায়েরা প্রথম বলি, যারা প্রথম প্রেগনেন্ট হয়েছে, প্রথম গর্ভাবস্থা, প্রথম হচ্ছে ডায়াগনোসিসটা হলো যখন একটা পিরিয়ড মিস করলেন, হলো না মাসেরটা, তখন হয়তো আজকালকার দিনে আপনার ওই এটা প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করেন, সেটা দুটো দাগ খুব প্রমিনেন্ট এলে হ্যাঁ ডায়াগনোসিসটা ঠিকই হয়। কিন্তু একটা যদি একটু আবজা থাকে তাহলে কিন্তু আপনাদের আবার 3-4 দিন বাদে রিপিট করা উচিত। কারণ তখনও কি হয়, এটা কেন পজিটিভ হয় সেটা আজকে শিখিয়ে দিই। ইউরিন দিয়ে একটা হরমোন বেরোয়, HCG, হিউম্যান গোনাডোট্রপিন। এই হরমোনটা বেরোয় বলে এই দাগটা দেখা যায়, এই সেন্সিটিভ হয়, এই দুটো দাগ হয়। তা নাহলে আপনারা পরীক্ষা করতে দিতেই পারেন, এখানে ব্লাড টেস্ট হচ্ছে, ইউরিন টেস্ট হচ্ছে, কিন্তু ব্যাপারটা একই, ওইটা দিয়েই করে পয়সা নষ্ট। আরো যদি একদম কনফার্ম হতে হয় তখন ব্লাড টেস্ট করা হয়, ব্লাড ফরবিট HCG টেস্ট। এই যে বললাম হিউম্যান গোনাডোট্রপিন, এই টেস্টটা ব্লাডেতে কিন্তু একেবারে দেখিয়ে দেবে হ্যাঁ প্রেগনেন্সি হয়েছে। তাহলে প্রেগনেন্সিটা ডায়াগনোসিস হলো। এই যে প্রেগনেন্সিটা ডায়াগনোসিস হলো, তারপর থেকে আরম্ভ হলো যে কিভাবে চলবে, কি খাবে, কি করবে না করবে। তা প্রথম যারা প্রেগনেন্ট হন তাদেরকে উপদেশ দেওয়ার লোক চারিদিক থেকে ঝাঁপিয়ে পড়ে, একদমই তাই। মা, শাশুড়ি, জেঠি, ঠাকুমা, বন্ধু বান্ধব সবাই কানে মন্ত্র দিতে আরম্ভ করে। হ্যাঁ, এবং এমনকি এই যে আপনি টেস্টের কথা বললেন, সেক্ষেত্রেও অনেককে দেখেছি বা বলতে শুনেছি, তারা যেটা করেন প্রথমবার ইউরিন টেস্ট মানে কেটির মাধ্যমে দেখা হলো এবং তাতে দুটো দাগ পরিষ্কার এলো, তারপর তারা 2 দিন 3 দিন ছাড়া বারবার ওই জিনিসটা করতে থাকছে। এই জিনিসটা করার কি কোনো দরকার আছে? না, একবার যখন ওটা প্রমিনেন্ট ওরকম দাগ আসে, তার মানে এনাফ হরমোন বেরোচ্ছে এবং এটা প্রেগনেন্সি। তাছাড়া প্রেগনেন্সিতে কি হয়, ব্রেস্ট দুটো ভারী হয়, ব্যথা হয় স্তনে, ইউরিনটা বারবার হয়, এইগুলো খুব কমন সিমটম। সবাই যে বমি হয়, বমির ভাব হয় তা নয়। অনেকেই বলে আমার তো বমি টমি কিচ্ছু হচ্ছে না, কি করে বুঝবো প্রেগনেন্সি হয়েছে? বলে আপনার বোঝার দরকার নেই, আমরা বুঝে নেব। তো এটাও বলতে হয় অনেককে। তো ব্যাপার হচ্ছে কি, ইউরিনটা বারবার টেস্ট করার কোনো মানে হয় না। নেক্সট হচ্ছে যে এইবারে সে ডাক্তারের কাছে যাবে, পরামর্শ নেবে কিভাবে থাকবে, কি খাবে। কিন্তু ওই যে বললাম, ভুলভাল পরামর্শ দেওয়ার লোক অনেক কিছু আছে। আমি সবসময় বলি আমি গোড়া, জানো, কারণ রবীন্দ্রনাথ আমাকে দেখে লিখেছিলেন গোড়াটা। আমি এসছি এই মিথগুলো ভাঙবার জন্য, আজকে তোমার সঙ্গেও বসেছি এই মিথগুলো ভাঙ। প্রচুর মিথ। বলো 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 কি মিথ? স্যার, কয়েকদিন আগে একটি গবেষণায় দেখছিলাম, অনেকেই বলছেন যে প্রেগনেন্সিতে আনারস খাওয়া নাকি খুব ক্ষতিকারক, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সেটার কিন্তু সেরকম ক্ষতিকারক দিক নেই। কোথেকে গবেষণা করেছো বাবু আমি জানি না, আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই যে আনারস খাবে না, পেঁপে খাবে না। এই দুটো নিয়ে সবাই লড়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করেন চেম্বারে এসে সবাই, তখন আমি বলি না, আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই, আপনারা নিশ্চয়ই খাবেন। এই কথাটা বলি, নিশ্চয়ই খাবেন। কেন খাবে না? কিচ্ছু হয় না। আচ্ছা, তাহলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। যে সম্পূর্ণ ভুল তো আরো অনেক অনেক ধারণা আছে, দু একটা বলবো। চান্স রয়েছে না, ওসব কিছু নেই, একদম জোর দিয়ে বলছি, কিছু নেই, ভাববেন না। অনেক কিছু ভুল আছে। আপনার যতই গায়ে ব্যথা হোক, আপনার কেউ একটা বন্ধু বলছে শুধু বাঁদিক ফিরে শুবি, জানিস তো, তাতে বাচ্চাটা অনেক ভালো থাকে। আপনার গায়ে ব্যথা হয়ে গেছে, বাঁদিক ফিরে এসো, পুরি পাওয়ারে আপনি তো নড়তে পারছেন না ব্যথায়, কিন্তু বাঁদিক ফিরে এসো। তারপর ধরো এই সায়ের দড়িটা খুব টেনে বাঁধিস, তা নইলে বাচ্চা উপর দিকে উঠে যাবে। বাচ্চা উপর দিকে, এটা তো অসম্ভব একটা ঘটনা। তাই তো, তুমি বললে তো,
এই লোকেই তো বলে, আর আমি তখন বলি সায়ার দড়িটা যে টেনে বাঁধছেন কেন? বাচ্চা বড় হবে না, চুয়া হবে না? আমরা চুয়া চাই না, ভালো বাচ্চা চাই, 3 কেজির বাচ্চা দরকার। আর দ্বিতীয় কথা, আচ্ছা বাচ্চা ওপরে উঠে যাবে, ওপরে উঠতে উঠতে মুখ দিয়ে বেরিয়ে গেছে, দেখেছেন কখনো? দেখেননি তো, আর জীবনে বিশ্বাস করবেন না এসব কথাগুলো। তাহলে বিদেশে ওরকম ঢাউস মেটার্নিটি গাউন গুলো হতো না, তারা পেটটাকে যত সম্ভব বাড়তে দিয়েছে, সেই জন্য ওইরকম মেটার্নিটি গাউন গুলো তৈরি। তখন তো তারা জিন্স পরে ঘুরে বেড়ায় না, তাহলে আমাদের এসব ভুল ধারণাগুলো কেন? রাইট? তো প্রথম কথা হলো প্রেগনেন্সিটা ডায়াগনোসিস হলো। এইবারে দুটো জিনিস আমরা তো বলি সবসময়, একটা করতেই হয়, TVS, ট্রান্স ভিজনাল সোনোগ্রাফি। এটা করা হয় ধরো 7 সপ্তাহ 8 সপ্তাহেতে, এটা করা হয়। প্যাসেজের মধ্যে দিয়ে যে আল্ট্রাসোনোগ্রাফিটা করা হয় তাতে বোঝা যায় যে প্রেগনেন্সিটা ঠিক জায়গায় বসেছে, এবং তখন হার্টবিটটাও এসে যায়। তো তখন নিশ্চিন্ত হওয়া গেল যে এটা একটা ঠিক জায়গায় বসেছে, একটা প্রেগনেন্সি, এবং একটি প্রেগনেন্সি আছে, একটি কিংবা টুইন্স, সেটাও তখনই ডায়াগনোসিস হয়ে যাবে। তো তারপরে দুটো জিনিস আরো বলবার, কি ওষুধ খাবে আর কি খাবার খাবে, আর কি করবে না, তিনটে তো। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আপনি বলবেন, তবে তার আগে একটা কথা একটুখানি জানতে চাইবো, সেটা হচ্ছে আজকাল অনেক ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির কথা শোনা যাচ্ছে, এইটা কি লক্ষণ দেখে বোঝা যায়? ভালো ছিলাম, নর্মাল প্রেগন্যান্সি নিয়ে গল্প করছিলাম, কোথায় একটোপিকটা নিয়ে? তাই একটোপিকটা শুনিয়ে দিই আপনাদের। একটোপিক কথাটা হচ্ছে যখন প্রেগন্যান্সিটা ঠিক জায়গায় নেই, অ্যাবনর্মাল জায়গায় গিয়ে বসেছে। তার মধ্যে একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যে একমাত্র ক্লিনিক্যাল টেস্ট করলে কি এটা বোঝা যায়? কোনটা? একটোপিক প্রেগন্যান্সিটা ক্লিনিক্যাল টেস্ট তো আমরা করে একটু সন্দেহ প্রকাশ করি, ওই যখন ব্যথা হয়, পালস রেট একটু বেশি হয়, পেটে অত্যন্ত বেশি ব্যথা, কিন্তু তখন সে রাপচার হয়, যখন ফেটে যায় তখন তো প্রচন্ড পরিমাণে ব্লাড পেটে জমে, তখন তো এমার্জেন্সি সিচুয়েশন, তখন তো ব্লাড প্রেশার পড়ে যায়, হই করে দৌড়তে হয় পেশেন্টকে নিয়ে, সেটা একটা টপিক। আর যখন ডায়াগনোসিস, মানে আগে ডায়াগনোসিস হচ্ছে, তখন একটা আল্ট্রাসোনোগ্রাফিতে ডায়াগনোসিস হয়, একটা ইউরিন টেস্টে ডায়াগনোসিস হয়, একটা ব্লাড টেস্টে ডায়াগনোসিস হয়। ইউরিন থেকে ব্লাডটা বেশি দরকার, বিটা ইসিজি যেটা বলেছিলাম সেটা। তো একটপিক থেকে সরে এসে আবার নর্মালে ঢুকি। আর নর্মাল প্রেগনেন্সি নিয়ে চিন্তা করবেন না, ধরে নিন ভালো প্রেগনেন্সি হয়েছে, সেটা প্রমাণ হয়ে যাবে ওই যে প্রথম আল্ট্রাসোনোগ্রাফি, সেটা ইউট্রাসের মধ্যে স্যাকটা দেখা গেলেই একটপিক নয়, এটা নর্মাল প্রেগনেন্সি, একটাই হয়তো প্রেগনেন্সি। তারপরে কি হবে? কিছু ওষুধ ডাক্তারবাবুরা দেবেন, একটু নশিয়া হয়, গা বমি বমি ভাব হতে পারে, তার জন্য একটু ওষুধ হয়তো খেতে হতে পারে। ফলিক অ্যাসিড, এটা মাস্ট। ফলিক অ্যাসিড আজকাল আমরা সবসময় বলি, যখন বাচ্চার চেষ্টা করছো তখন থেকে ফলিক অ্যাসিড খাও, তাহলে বাচ্চার আউটকামটা বেটার, প্রেগনেন্সি আউটকাম ইজ বেটার, মিসক্যারেজ কম হয়। তো ফলিক অ্যাসিড ইজ এ মাস্ট, এইটা দিয়ে শুরু করা হয়। আর যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে সামান্য কোনো ওষুধ, এসবগুলো ভুসি খেলেও হয়। এসবগুলো ভুসি অনেকে খেতে চান না, সেই জন্য আমরা ল্যাকটোজ বলে একটা ওষুধ আছে, উইচ ইজ সেফ, একদম সেফ ইন প্রেগনেন্সি, সেটা দেওয়া হয়। এই সেফটিটা দেখা হয়। আপনার একটু ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, নিজে একটা ওষুধ খেয়ে নিলেন, এটা একবারে করবেন না, প্রেগনেন্সিতে এটা করার নিয়ম নেই। আপনি অলওয়েজ আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন, বিশেষ করে প্রথম 12 সপ্তাহের মধ্যে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ওষুধের এইটুকুনি, ওষুধের থেকে বেশি হচ্ছে খাওয়া দাওয়া। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দর্শক বন্ধুদের বলে রাখি যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে অ্যাক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি কিন্তু যারা এখনো পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, আর একই সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর ফেসবুক পেজটাকেও ফলো করবেন। আমরা আবার আলোচনায় ফিরছি, আর এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা প্রেগনেন্ট মহিলারা রয়েছেন তারা কি ধরনের খাবার দাবার একটু বেশি খাবে, আর কোন খাবারগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আচ্ছা, প্রথমে বলুন কোন খাবারগুলো একেবারেই খাওয়া যাবে না? জাঙ্ক ফুড, এক কথায় জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম কম খাওয়া, মিষ্টি, এই জিনিসগুলো খাবেন না। অবশ্যই যাদের সবকিছু নর্মাল আছে তাদেরও এইগুলো খেতে বারণ করি আমরা। আর প্রেগনেন্সিতে খাওয়ার মধ্যে প্রোটিন ইনটেকটা একটু বাড়াতে হয়, প্রোটিনটা একটু বেশি খেতে হয়, আর কার্বোহাইড্রেট ফ্যাট যেমন খাচ্ছেন তেমনি খাবেন। আহামরি কিছু চেঞ্জ করতে হয় না প্রেগনেন্সিতে, কিন্তু ওইটুকু দরকার আছে প্রোটিন ইনটেকটা একটু বাড়ানো। খাওয়ারের আর একটা নিয়ম আছে, আমাদের মতো আপনারা খেতে পারবেন না যে একবার খেলাম 4 ঘন্টা 5 ঘন্টা বাদে খেলাম, না, খেতে হবে 2 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে।
সেটা খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্ট স্মল মিলস আমরা বলি, এই ফ্রিকোয়েন্ট স্মল মিল হলে এই নশিয়াটা কম হবে, আপনি অনেক ভালো থাকবেন, পেটে গন্ডগোল অস্বস্তি এগুলো কম হবে, গ্যাস কম হবে, সবগুলো ভালো অনেক কম হবে। থার্ড থিং হচ্ছে জলটা অনেক পরিমাণে খেতে হয়, 3 লিটার্স এ ডে। প্রথম দিকে খেতে একটু অসুবিধা হয়, কিন্তু চেষ্টা করতে হয়। দরকার হলে যারা একেবারেই পাচ্ছেন না, একটু হয়তো গ্লুকোজ মিশিয়ে দিলে খেলেন, তাতে কোনো অসুবিধা হয় না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা বারণ করি বাইরে খেতে, কেন বাইরে খাবার বারণ করে জানেন? আমার অ্যালার্জি আছে বলে নয়, বাইরে খেতে বারণ করি এই জন্য, যদি আপনার খেয়ে পেটটা খারাপ হয় তাহলে বাচ্চার গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাকে বলে ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার বার্থটা কমে যাবে। তখন আবার সেটা নিয়ে সেই জন্য লুজ মোশন হলে তো আমরা গাদা গাদা ওষুধ দিতে পারি না, শুধু ওআরএস খাইয়ে রাখি, কিছু ওষুধ দেওয়া যায়। আর্লি প্রেগনেন্সিতে ওই জন্য আমরা খুব 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 কেয়ারফুল হই। এইবার প্রেগনেন্সিটা আরো বাড়ছে। আর একটা জিনিস বলতে বলে গেলাম, সেটা হচ্ছে কি করবে না, ভারী জিনিস কিছু তুলবে না। অনেকেই জিজ্ঞেস করেন স্বামী স্ত্রী মেলামেশাটা কি হবে। 1 মাস পর থেকে নর্মাল থাকতে পারেন, কোনো অসুবিধা হয় না, নর্মাল ক্ষেত্রে, যাদের আর কোনো অসুবিধা নেই। যাদের ধরুন কোনো অসুবিধা আছে, যেমন ওষুধ কিছু খেতে খেতে প্রেগনেন্সি হয়েছে, থাইরয়েড ওষুধ কিংবা ডায়াবেটিস আছে, সেই মেডিসিনস গুলো কিন্তু চলবে। এইটা খুব ইম্পর্টেন্ট জানা দরকার। যাদের ডায়াবেটিস আছে তাদের সারা প্রেগনেন্সিতে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন নিলে মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকে। ইনসুলিন নেওয়া মানে এই নয় যে সারা জীবন ইনসুলিন চলবে, যখন বাচ্চা হয়ে যাবে তখন আবার ইনসুলিন বন্ধ হয়ে যাবে, আপনি যা ট্যাবলেট খাচ্ছিলেন খাবেন। থাইরয়েডের ওষুধ অলওয়েজ খেতে হয়। প্রেগনেন্সিতে থাইরয়েড খাবো, বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? না, বাচ্চা ভালো থাকবে। বরঞ্চ থাইরয়েডের রিকোয়ারমেন্ট বাড়ে, বেশি পরিমাণে দরকার হয়। সেই জন্য আমরা প্রেগনেন্সিতে 3 বার অন্তত থাইরয়েডের টেস্টটা TSH করি। এইগুলোই খাবার সম্বন্ধে বলার, আর কিছু নয়। ফ্রিকোয়েন্ট মিলস যেটা বললাম। আর খিদেটা, একটুখানি প্রেগনেন্সি বেড়ে গেলে হয়ে করে খিদে বেড়ে যাবে, তখন নিজেরাই আপনারা চেয়ে চেয়ে খাবেন, তখন আর কাউকে জোর করতে হবে না। আর বাড়ির মায়েদের বলি, জোর করে খাওয়াবার চেষ্টা করবেন না। করার পরে বমি করছে, তারপর বলছেন আবার খাও। আমি তো বলি আমার পেশেন্টদের কিচ্ছু খাবে না, একটা চকলেট খেয়ে জল খেয়ে শুয়ে পড়বে। তার বাড়িতে গিয়ে বলবে আমার ডাক্তার খুব মডার্ন বুড়ো, ও বলেছে কিছু খেতে হবে না। তা কদিন পরেই আপনারা চেয়ে চেয়ে খাবেন। বিশেষ করে যে ধরুন চিত হয়ে শুয়ে দুটো পা ফোল্ড করে এই কোমরটাকে ওঠানো এবং নামানো, এই জিনিসটা খুব ভালো এক্সারসাইজ ইন প্রেগন্যান্সি। ডিপ ব্রিদিং, এই যে প্রাণায়ামের মতো এই ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো প্রেগন্যান্সিতে। এই বসে সাইড বেন্ডিং, এইগুলো করা যায়। কোনো হেভি লিফটিং বা ওয়েট দিয়ে যে এক্সারসাইজ সেগুলো করবে না। জিমে গিয়ে একদম ওয়েট তোলা, সেগুলো অ্যাথলেটরা যা করেন, নট ফর জেনারেল পাবলিক। স্যার কোন কোন টেস্ট করতে হবে এবং চেকআপের কি রকম কি প্রসেস? রাইট, প্রথমে তো আমি বললাম তোমাকে কি টেস্ট হবে, তারপরে একটা ভিজিটে পরে যায় যেগুলো আমরা করি, যেগুলো ব্লাড টেস্ট। আজকালকার দিনে যেগুলো জেনে রাখা, দেখো হিমোগ্লোবিন, সুগার এগুলো করতে হয়, সবাই জানে। আমরা আজকাল যেটা সকলকে করে নিই, একটা থ্যালাসেমিয়া স্ক্রিনিং। আমি তো বলি এগুলো বিয়ের আগেই হওয়া উচিত। গোষ্ঠী বিচার উঠিয়ে দিন, বিচার করার দরকার ছেলে এবং মেয়ের, তার ব্লাড গ্রুপটা কি, আর সেরোলজি মানে HB, SAG, HIV এইগুলো, এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিং। কারণ যদি থ্যালাসেমিয়া থাকে, সত্যি কথা বলছি ভাই, যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় তাহলে আরেকজন ক্যারিয়ারকে বিয়ে করা উচিত না, খুবই মারাত্মক ফল হতে পারে বিষয়টা। সেই জন্যে তাতে কি হয়, 1 in 4 চান্স হচ্ছে থ্যালাসেমিয়া হবে, আর প্রত্যেকটা বাচ্চা থ্যালাসেমিয়া ক্যারিয়ার হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্যই বললাম কথাটা, যে কুষ্টি বিচার করার আগে এই বিচারগুলো আজকালকার দিনে করা উচিত। লেট আস বি মডার্ন। ওই পুরোনো মত, আমি তো মডার্ন বুড়ো, দেখুন না ছেড়ে দিয়েছে তো পুরোনো মতগুলো। আসুন আমরা হাত মিলিয়ে চলি, আজকালকার দিনে কি করতে হয়। আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে অনেক কথা আছে। প্রথমটা তো বললাম একটা করতে হবে। দ্বিতীয় সোনোগ্রাফি, যদি বয়স বেশি না হয়, সেটা করা হয় মোটামুটি 18 থেকে 20 সপ্তাহের মধ্যে। তাতে দেখা যায় অ্যানোমালি স্ক্যান, মানে বাচ্চার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা হয় যে বাচ্চাটা নর্মাল আছে। ওকে, সেইটা 18 থেকে 20 সপ্তাহ। আরেকটা করা হয় যেটা আরেকটু পরে, প্রেগনেন্সি আরেকটু বেশি হলে, তখন
আরেকটা স্ক্যান করা হয়, তাকে বলে ডপলার স্টাডি। ব্লাড ভেসেল কিরকম যাচ্ছে বাচ্চার মধ্যে, বাচ্চার গ্রোথ কিরকম হচ্ছে, গ্রোথ স্ক্যানও বলে অনেকে, সেইটা কিরকম হচ্ছে দেখে বাচ্চা ডেলিভারির ব্যাপারটা অনেক সময় ঠিক করা হয়। অনেক ক্ষেত্রে তো এটা হয় যে ইলেকটিভ সিজার, মানে আমরা আগে থেকে ঠিক করতে পারি হাই রিস্ক প্রেগনেন্সি কিংবা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে প্রেগনেন্সি, তার প্রেগনেন্সিটা সিজার করেই ডেলিভারি করা হবে। তখন দেখে নিতে হয় বাচ্চা ম্যাচিওর হয়েছে কিনা, এবং 38 উইকস 38 সপ্তাহের পরে বাচ্চা পুরো ম্যাচিওর হয়, তখন থেকে আমরা যে কোনো সময় বাচ্চাকে বার করে নিতে পারি। আর একটা গ্রুপ হচ্ছে নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারি হচ্ছে নর্মাল ব্যথাটা যদি ওঠে তাহলে নর্মাল হওয়ার চান্সটা অনেক বাড়ে। ব্যথা তোলানো এইসবগুলোর থেকেও এই জন্য ওয়েট করা উচিত। ওয়েট কতদিন করব? আজকালকার দিনে ডেট পেরিয়ে গিয়ে 7 দিনের বেশি আর ওয়েট করা হয় না। আচ্ছা, দ্যাট ইজ ভেরি ট্রু। মানে 40 উইকস প্রেগনেন্সি, 41 উইকস অব্দি, তার বেশি আমরা আগেও 2 সপ্তাহ ফেলে রাখা হতো, কিন্তু এই লেট প্রেগনেন্সিতে ক্যাটাস্ট্রফি অনেক দেখা হয়েছে বলে এগুলো হয় না। আর সিজারিয়ানের ব্যাপারটা আজকাল তো আবার বাই চয়েস হয়ে গেছে। ইংল্যান্ডে একটা ডিবেট হয়েছিল, সেখানে মানে আমার সময় তখন থেকে, সেই 80-র দশকে 70-এর দশকে, তখন থেকে ওরা ঠিক করেছে ইজ মাই বেবি মাই চয়েস, মাই বেবি মাই চয়েস। তুমি ভাবো, আমাদের দেশেও যেটা চালু হয়ে গেছে ভীষণ ভাবে একটা পার্টিকুলার কমিউনিটি ইয়ের পরে पर्दा टेने देওয়ার পরে চুপি চুপি বলে, যারা বলতে না ডক্টর সাহেব ऐसे नहीं होगा, वो हम दर्द सहन नहीं कर सकते, ওই দরদর সহজ সহ্য হবে না, অতএব ডেলিভারি হবে সিজার করে। হ্যাঁ, এবং অনেকে দিনক্ষণ আগে থেকে ফিক্স আপও করে রাখছে। সে তো মুশকিল, সেগুলো তো আমি তো জানি না যে দিনক্ষণ পণ্ডিত বলেছে সেই সময় বার করলেই একদম দিগ্গজ হবে, আর তার ওয়াগন ব্রেকার হবে, খুব মুশকিল। একে তো ছেলে চাই, ছেলে হলে ওয়াগন ব্রেকার হচ্ছে, মেয়েরা তো পড়াশোনা করছে, এগুলো আমার বলি, আপনার কিছু ভাববেন না। স্যার, এই যে আপনি একটু আগে থ্যালাসেমিয়া টেস্টের কথা বলছিলেন, আচ্ছা যারা থ্যালাসেমিয়া টেস্ট বিয়ের আগে করাননি, প্রেগন্যান্সি টাইমে কি তারা করতে পারে? হ্যাঁ, করা হয় তো, করতে পারেন না? আমি তোমাকে প্রথমেই বললাম যে রুটিনলি আজকাল আমরা থ্যালাসেমিয়া স্ক্রিনিং করছি। স্যার, যাদের পেটে ব্যথা হয়, তলপেটে ব্যথা প্রায়শই, সেটা কতটা প্রেগন্যান্সি টাইমে স্বাভাবিক, কতটা খুব রিস্কি? না না, ব্যথা যদি হয় প্রেগন্যান্সিতে তাহলে তার কারণটা আমাদের দেখতে হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? সামান্য একটু ব্যথা হলো, হয়তো খাওয়ার কিছু হচ্ছে, কম জল খেয়েছে, সেটা অন্য কথা, তখন একটুখানি ব্যথার ওষুধ দেওয়া হয়, সেটা যেগুলো সেফ ইন প্রেগনেন্সি সেটা খেলেই হয়। আদারওয়াইজ উই মাস্ট ফাইন্ড আউট দ্য কজ। এরকম যা ব্যথা হচ্ছে ওটা কিছু না, ওটা ওইরকম করা হয় না। যারা প্রেগন্যান্সি টাইমে ধরুন মাছ মাংস খেতে পারছেন না, তাদের প্রোটিনের তাহলে সোর্স কি হতে পারে, বা কিভাবে ম্যানেজ করা কেন, যায়? ভেজিটেবল প্রোটিন যেগুলো আছে, সোয়াবিন খাবে, তারা দুধ খাবে, ছানা খাবে, এগুলো খাবে। আর প্রোটিন আমরা এক্সট্রা প্রোটিন আজকাল দিই, কারণ খাবারের থেকে আমাদের এত খাবারের মধ্যে ভেজাল, তার থেকে যে কতটুকু নিউট্রিশন আর দিয়ে পাচ্ছে সেটা বলা খুব মুশকিল। সেই জন্য আমরা এক্সট্রা প্রোটিন খেতে দিই। অনেক ভালো ভালো কোম্পানি ভালো ভালো প্রোটিন আছে, সেই প্রোটিন পাউডার একটু দুধ, যারা দুধে খেতে পারেন না তারা জলে মিশিয়েও খেতে পারেন। সো প্রোটিন ইনটেক যেটুকু হওয়া উচিত প্রেগনেন্সিতে সেটা হয়ে যাবে। গোটা প্রেগন্যান্সির সময়টাতেই কি সবগুলোর ভুসি খাওয়া যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই, ইট ইজ অ্যাবসলিউটলি সেফ, যে কোনো সময় যতদিন ইচ্ছে খাওয়া যেতে পারে। প্রেগন্যান্সির সময় ঠিক কোন কোন ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হলে ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে? ভয়ঙ্কর সিচুয়েশন হওয়াই উচিত না, যেখানে অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে, কিন্তু হতে পারে হঠাৎ ব্লিডিং, জলটা ভেঙে যাওয়া, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট থিং। থার্ড হচ্ছে লেটার ইন প্রেগনেন্সি, ধরো 7 মাস 8 মাস 9 মাস 8 মাসের পরে হঠাৎ যদি মনে হয় যে বাচ্চার মুভমেন্টটা বুঝতে পারছে না, ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ তখনই সোনোগ্রাফি করে দেখতে হবে বাচ্চা ঠিক আছে কিনা। অনেক সময় আমরা এক্সপ্লেনই করতে পারি না, কিন্তু বাচ্চার খুব আনফর্চুনেট, বাচ্চার হার্টবিটটা অফ হয়ে যায়, এক্সপ্লেন করা যায় না কেন হলো, পার্টিও খুব অ্যাজিটেটেড হন যে কেন এরকম হবে, এই তো আপনি দেখছিলেন, কিন্তু হতে পারে। তারপরে বাচ্চা হওয়ার পরে বা বাচ্চা হওয়ার সময় আমাদের কারণটা খুঁজে বার করতে হয়। অনেক সময় প্লাসেন্টার তলায় একটু ব্লিডিং হয়ে প্লাসেন্টাটা ছেড়ে যায়, মানে যে ফুলটা থেকে খাবার অক্সিজেন সব বাচ্চার কাছে যাচ্ছে, তাতেও কিন্তু এরকম ক্যাটাস্ট্রফি হতে পারে। তাহলে সেক্ষেত্রে ব্লিডিংটা একটা উপসর্গ? নিশ্চয়ই। আর যদি জলটা ভেঙে যায়, যে স্যাকটার মধ্যে আছে, হুড়ুর করে জলের মধ্যে বেরোতে আরম্ভ করলো, ইউরিন নয়,
তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। থার্ড থিং যেটা বলেছি, মুভমেন্ট অফ দ্য বেবি। আমরা বলি কি, সকাল 10টা থেকে রাত্রি 10টা, 12 ঘন্টা 12টা মুভমেন্ট। এটা যদি আচ্ছা। হয় তাহলে বাচ্চা একদম ঠিক আছে। দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? এটা যেটা লাস্ট বললাম খুব ইম্পর্টেন্ট, 12 ঘন্টা 10টা, শেষের দিকে এটা খেয়াল রাখবেন। আর যা যা আমরা আলোচনা করলাম সবকটাই কিন্তু আপনাদের ভালোর জন্য, সবকটাই। এর থেকে মানে ব্যতিক্রম কিছু করতে না যাওয়াই ভালো। বেড়াতে যাওয়ার কথা বলেছি, হ্যাঁ। হাজব্যান্ড এন্ড রিলেশন বলেছি, হ্যাঁ। সবই বলেছি, হ্যাঁ, কিন্তু উইদিন লিমিটস। এটা একটু মেনে চলুন। একদম তাই। নিয়ম মেনে চলতে হ্যাঁ, হবে সবকিছু। কিন্তু প্রেগনেন্সি ইজ নট এ ডিজিজ, এটা তো কোনো রোগ নয়, নর্মাল ফিজিওলজি। তাহলে সেটাতেও ঠিকই থাকবেন আপনারা, ভয় পাবার তো কিছু নেই। শুধু ডাক্তারের পরামর্শ নেবেন যদি কোনো অসুবিধা হয়। সেলফ মেডিকেশন নো, নিজের একটা কিছু খেয়ে নিলাম করবেন না। একদমই তাই। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা যারা এই মুহূর্তে প্রেগনেন্ট রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা, স্যার যে কথাটা বারবার করে বললেন, কোনো রকম ভাবেই কিন্তু ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন নেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর যে কোনো ধরনের সামান্য সমস্যা হলেই কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রেগনেন্সির সময় সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর স্যার যে কথাগুলো বললেন, অ্যাডভাইসগুলো দিলেন, সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন। তাহলেই কিন্তু সুস্থ সন্তান আপনার পৃথিবীর আলো দেখবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সোপিয়া হেলথ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।